নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, রাজ্যে ১ম বার বিজেপি সরকারকে কিন্তু জনতা অর্থাৎ আপনারা ২ হাত তুলে মন খুলে ভোট দিয়েছেন। এবং ভোট দেওয়ার পর আপনাদের প্রত্যাশা প্রচুর ম্যান্ডেট ২০৮ টা সিট আউট অফ ২৯৪ টা। প্রচুর ম্যান্ডেট নিয়ে কিন্তু রাজ্যে ১ম বার বিজেপি সরকার এসছে। যার ফলে বিজেপি সরকারের থেকে কিন্তু মানুষের প্রত্যাশাটাও কিন্তু আকাশ ছোঁয়া, স্কাই পিয়ার্সিং। কেন? কারণ তৃণমূল সরকারের ওপর ১৫ বছর তৃণমূল সরকারের ওপর মানুষ তিত বিরক্ত হয়ে গেছিল। যার ফলে সিন্ডিকেট বলুন, তোলাবাজি বলুন, কাটমানি বলুন, দুর্নীতি বলুন, শিক্ষায় দুর্নীতি, সব ক্ষেত্রে দুর্নীতি একদম সরিয়ে দিয়ে মানুষ কিন্তু নতুন ভোট এনেছেন। ২০২৬ বিজেপি সরকার বাংলায় ১ম বার আসার পেছনে বেশ কয়েকটা কিন্তু মেন রিজন ছিল, অর্থাৎ টপিক ছিল, যেগুলো বাংলার মানুষ ভেবে চিন্তে সেগুলোকে অ্যানালাইজ করে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে, বিশ্বাস করে বিজেপির সংকল্পপত্রে যা ছিল তার উপর আস্থা রেখে, ভরসা রেখে মানুষ কিন্তু ভোট দিয়েছে। যেখানে ভরসা ইন ভয় আউট, তো ভয় আউট ভরসা ইন, যেটা ক্যাচ লাইন ছিল বিজেপির। আরজি কর ইস্যু কিন্তু একটা খুব বড় মেজর ইস্যু ছিল, আপনাদের মনে থাকবে। ২০২৪ অর্থাৎ ২ বছর আগে এই অগাস্ট মাস ৯ তারিখে কিন্তু একজন চিকিৎসক, মহিলা চিকিৎসককে আরজি করে কিন্তু কি হয়েছিল সে আপনারা জানেন। ঠিক সেই দিনকে অর্থাৎ এই ২ বছর পর নতুন সরকার আসার পর আপনাদের ১ম এই অনুষ্ঠান শুরু করবার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৯ তারিখ ৯ আগস্ট এক্সাক্টলি আরজি করের অভয়ার একটি অনুষ্ঠানে গিয়ে কি বলেছেন আপনাদের শোনাবো, এবং তার পাশাপাশি অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির এমএলএ এই মুহূর্তে পানিহাটি, তিনি কি বলেছেন ব্যাক টু ব্যাক শোনাবো। তারপর আজকে প্যানেলে কারা আছেন আপনাদের সঙ্গে পরিচয় করাবো এবং ডিসকাশনে ঢুকবো। প্রথমে ব্যাক টু ব্যাক মুখ্যমন্ত্রী, তারপর অভয়ার মা রত্না দেবনাথ। দেখুন, কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেওয়ার পরে অফিসার আইও ইত্যাদি চেঞ্জের পরে আবার নতুন করে তদন্তের অগ্রগতি হয়েছে, কিন্তু ফল পাওয়া যায়নি। সে বিশ্বাস তার পরিবারেরও আছে, আমারও আছে। যেহেতু কোর্ট মনিটরিং, তাই এর থেকে বেশি কথা রাজ্যের সাংবিধানিক প্রধানের বলা উচিত নয়। আমি খুব দেরি করিনি। আমি সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এই তিনজনের ডক্টরশিপ খারিজ করে তাদের বিরুদ্ধে যে প্রসিডিংস নেওয়া উচিত সেই প্রসিডিংস আমি নিয়েছি। তারা জীবনে আর সার্ভিসে ফিরতে পারবেন না, ওটা অতীত হয়ে গেছে। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এখন নির্মল ঘোষকে এখনো গ্রেপ্তার করেনি, কি বলবেন, যার বিরুদ্ধে আপনার অভিযোগ? এটা অনেক আগেই করতে পারতো, এখন তিনি পালিয়ে গেছেন। নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনি পুলিশ মন্ত্রীও ছিলেন। তো পুলিশের সহযোগিতা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত কাজ করেছেন। পুলিশ তদন্ত করছে, বিচার হবে, আমি 100% আশাবাদী।
দেখুন, আমরা কিন্তু ব্যাক টু ব্যাক মুখ্যমন্ত্রী ঠিক কয়েকদিন আগে কি বলেছেন আমরা আপনাদের সামনে চালালাম, এবং তারপর রত্না দেবনাথ, অভয়ের মা এমএলএ এই মুহূর্তে পানিহাটির, আপনাদের সামনে জানালাম। খুব ইন্টারেস্টিং, দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড, আমার লিমিটেশনের মধ্যে যেগুলো হয় আমরা করব, প্লিজ স্টার্ট নিউ কেস। নির্মল ঘোষের এগেনস্টে কিন্তু নতুন করে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। আমরা এই নিয়ে ডিসকাস করবো, আমাদের প্রথম পার্টে থাকছি। আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো আমাদের প্যানেলে কারা কারা আছেন। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন সিপিএম নেত্রী মধুজা সেন রায়, আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, এবং আমাদের সঙ্গে আছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। আপনাদের তিনজনকে আমাদের আজকের পর্বে স্বাগত। প্রথমেই মধুজা দিয়ে আপনার কাছে আসবো। বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু তখন বিরোধী দলনেতা ছিলেন 2 বছর আগে, এবং কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু তিনি কি বলেছেন, এবং আবেগঘন মুহূর্তে তিনি বলছেন অভয়াকে ভুলিনি ভুলিনি ভুলিনি, প্লিজ স্টার্ট নিউ কেস, এবং তার সঙ্গে বলছেন আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। কিভাবে দেখছেন আপনি? না, আমার প্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভুলিনি তো বুঝলাম, কিন্তু সিবিআই এতদিন ধরে কি করছে এই প্রশ্নটার উত্তর তো ওনাদেরকেই দিতে হবে। মনে রাখতে হবে রাজ্যে আর কেন্দ্রে কিন্তু একই দলের সরকার চলছে, ফলে এই প্রশ্নের উত্তরটাও তো ওনাদেরকেই দিতে হবে যে সিবিআই এতদিন ধরে কি করলো এক্স্যাক্টলি, সিবিআই এতদিন ধরে কি বললো, এক কথা বললো, আর মানে আমরা শুনলাম যে প্রচুর বড় বড় কথা হলো, তারপরে গিয়ে কর্মক্ষেত্রে আমরা দেখলাম মানে পর্বতের মুশিক প্রসব হলো কার্যত। ফলে এই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে। নিউ কেস স্টার্টের বিষয়ে বলেছেন, আমি জানি না এইভাবে নিউ কেস এই প্রশ্নে আবার স্টার্ট করা যায় কি যায় না, এগুলো আইনগত দিকের বিষয় অনিলদা বেশ কিছুটা আমাদের হয়তো আলোকপাত করতে পারবেন, কিন্তু আমি শুধু এইটুকু বলছি এই যে কথাগুলো উনি বললেন এর কোন কথাটা নতুন কথা বললেন? এই কোনো কথাই তো নতুন নয়, বরঞ্চ অভয়াকে যেদিন দাঁড়িয়ে ওই ক্রিমেশন ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে, তখন দাঁড়িয়ে যা যা ঘটনা উনি বললেন এগুলো প্রথম দিন থেকে সামনে আছে। তাহলে এতদিন ধরে কি হলো গোটা তদন্তে, এ প্রশ্নের উত্তরও তো ওনাদেরকেই দিতে হবে। এ প্রশ্নের উত্তর তো দিতে হবে। দেখুন, আজকে শুধুমাত্র অভয়ার পরিবার নয়, কিন্তু সেদিন আন্দোলনে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে মানুষেরা নেমেছিলেন সবাই কিন্তু আজকে এই বিচারের জন্য অপেক্ষা করে আছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো দেওয়া, উত্তর দেওয়ার দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা সরকারকে দেখাতেই হবে। বেশ, আমি ঠিক এখান থেকেই নেত্রী আপনার কাছে আসার আগে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি অনিল স্যার আপনাকে জিজ্ঞেস করব যে মধুজাদি যে প্রশ্নটা তুললেন, এই নতুন করে এফআইআর করার ক্ষেত্রে আপনি প্রাক্তন পুলিশ কর্তা, আপনার অ্যানালিসিস কিভাবে, এবং মুখ্যমন্ত্রী হঠাৎ করে আবার শ্মশান ঘাটের ক্ষেত্রে স্পেসিফাই করে বলছেন যে সেই পার্টটা পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি সৎকার করা, আবার 2 বছর পর কিন্তু নতুন করে জিনিসটাকে আবার রিস্টার্ট করা, কিভাবে দেখছেন? দেখুন, বিভিন্ন সময় এই ঘটনার পরে যখন আলোচনা হচ্ছে বিভিন্ন চ্যানেলে, আমি পরবর্তীকালে বলেছিলাম ইনভেস্টিগেশন সিবিআই করুক আর এফবিআই করুক, ইট ওয়াজ এ পারফাংটারি ইনভেস্টিগেশন, সেটা এই ল্যাঙ্গুয়েজটা আমি ব্যবহার করেছি। তার কারণ প্রথম কথা, একটা 31 বছরের মহিলা বা যুবতী যাই বলুন, ইট ইজ নট এ সাধারণ মহিলা, না, ডাক্তার এমবিবিএস করে কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েট করছে, তাকে একটা ছেলে ওভার পাওয়ার করবে, তার ডিফেন্স উন্ড থাকবে না, কী কী উন্ডে আমি তো পোস্টমর্টম রিপোর্ট দেখিনি, এখানে বসে অতটা আলোচনা করা যায় না, কিন্তু তার স্কাফলিং হবে। এক হতে পারে যদি তাকে ট্র্যাঙ্কুলাইজার কিছু খাইয়ে দিয়ে থাকে খাবারের সঙ্গে, যে ডিনার যেটা করেছেন, তাহলে সে কারা খেয়েছে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, স্টমাক কন্টেন্টের রিপোর্ট পাওয়া গেছে, এইসবগুলো পড়েছে, তাহলে ট্র্যাঙ্কুলাইজার খাওয়ালে যেটা ডাক্তারের পক্ষে ইজিলি জোগাড় করা যায় সেটা জানা যেত, ভিসেরা রিপোর্টে পাওয়া যেত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বডিটা যেভাবে পোড়ানো হয়েছে আর যেভাবে নিয়ে গেছে তড়িঘড়ি করে, তার বাবাকে না যে বা কোথায় কি সই করেছে ওই মানসিক অবস্থায়, এটা আনইউজুয়াল। যার মেয়ে মারা গেছেন বা খুন হয়েছেন, যাই বলো, যে অত্যাচারিতা হয়েছে, তো তাকে বডিটা দিয়ে পুলিশ অত নিয়েই চললো। আমি বারবার বলেছি, শ্মশানের যিনি ডাক্তারবাবু ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ডোমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওদের রেজিস্টার তো কম্পিউটারাইজড, পরে যাদের বডি ছিল তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আপনাদের বডি থাকাকালীন সুপারসিড করে ওগুলোকে করানো হয়েছে না, কে করেছে? তো ওখানকার এমএলএর নাম উঠেছিল, তখন তাকে অ্যারেস্ট করা হয়নি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই সবগুলো তো রয়েছে, ভিসেরা রিপোর্ট এলো না, তাকে এই করে কারা তদন্ত করেছে, এগুলো তো ল্যাপস অব দি। আর শুধু তাই না,
এই যে সেদিনকে যেটা 14-15 রাত্রে যে আগস্টে ভ্যান্ডালিজমটা হয়েছিল আরজি করে, ইট ওয়াজ এ গভর্নমেন্ট স্পন্সর্ড অর্গানাইজড ভ্যান্ডালিজম। পুলিশ 42 জনকে ধরেছিল। জানতে পারবে না হু লেট দেম। ওদের লেখাপড়া জানতো না। সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মানে বুঝতে পারিনি, সেকেন্ড ফ্লোর মানে ওই দোতলাটা ভেঙেছে, তিনতলা তো পিও ছিল। আর পিডাব্লিউডি যেটা ভাঙলেন হসপিটাল অথরিটি, পিডাব্লিউডির ভাঙার কাজ, আমি প্রতিটি থানায় একটা পিডাব্লিউডি ফাইল আছে, আমি জানি পিডাব্লিউকে দিয়ে কীভাবে কাজ করাতে হয়। এটা মুখে প্রাইভেট করে না, এই মিস্ত্রি ডাকলাম তুই ভেঙে দাও। ওখানকে রিকুইশন ছিল পিডাব্লিউডিকে, হসপিটাল সুপার বা প্রিন্সিপাল যে সুপারই দেন জেনারেশনে রিকুইশন দেবেন, সেটা একটা অ্যাসেসমেন্ট হবে, কত টাকা লাগবে সেটা হবে, তারপরে ভাঙা হবে। এভাবে রাতারাতি ভেঙে চুড়ে উড়িয়ে দিলেন, কারণটা কি? কোনো এইসব পয়েন্টগুলো জিজ্ঞাসা করছে, রেজিস্টার দেখা হয়েছে, ডাক রেজিস্টার যেটা রিকুইশন গেছে, বেশ কোনো কিছু, এগুলো তো পারফাংশনারি হয়েছে, এগুলো তো ঘটনা নেই। বেশ। তারপরে পিওটা আমার, আই এম স্টিল ইন ডাউট যে ওইটা যেখানে দেখানো হচ্ছে ওটা পিও কি না। আর এই যে কেসের কথা বলছেন, ইট ওয়াজ এ কন্টিনিউয়াস অফেন্স। মেন অফেন্সটা যদি আইন বলছে যেখানে কন্টিনিউয়াস অফেন্স হচ্ছে, যেখানে মেন অফেন্স হবে সেখানে কেস হবে, সেখানে তো অলরেডি কেস হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রথম দিন বলেছেন আমার হ্যাঁতে হ্যাঁ বলবেন না, নাতে না বলবেন না, খোলাখুলি আলোচনা করবেন। এখানে আমি জানি না মাননীয় নগরপাল ব্যারাকপুরে উনি বলবেন কি না, স্যার এটা তো অলরেডি একটা কেস হয়েছে, ইট ইজ এ পার্ট অফ দি, সেই কেসেরই পার্ট। আলাদা কেস করাটা কীরকম হবে আমি বুঝতে পারছি না, এটা আমার লিগাল ওপিনিয়ন নেওয়া ভালো। বেশ, নীলাদিতা, এবার আপনার কাছে আসবো। রাজনৈতিকভাবে কিন্তু এর তাৎপর্য কিভাবে আপনি দেখছেন? মানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে আমি কমিটেড এবং তার সঙ্গে বেশ কিছু ইমোশনাল কথাও কিন্তু আমরা শুনলাম। রাজনৈতিকভাবে আপনার ব্যাখ্যা কি? কিভাবে বলবেন? প্রথম কথা, আপনি আমায় একটা উদাহরণ সম্ভবত দেখাতে পারবেন না যেখানে ভারতবর্ষের কোনো শহরে সরকারি হসপিটালে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তারকে এই পরিণতির মুখোমুখি হতে হয়। তাহলে প্রশ্ন উঠে যায়, যদি সরকারি হসপিটাল মহিলাদের জন্য সুরক্ষিত না হয়, বিশেষ করে ডাক্তারদের জন্য, এবং তারা যদি আক্রান্ত হয় পুলিশের সিভিক ভলান্টিয়ার যারা সুরক্ষার দায়িত্বে থাকে, তাহলে মহিলাদের সুরক্ষা কোথায় এই রাজ্যে? এই কেসটা চোখে আঙুল দিয়ে বাংলার মহিলাদের এবং অন্যান্যদের দেখিয়ে দেয় যে বাংলায় মহিলারা কতটা অসুরক্ষিত, এবং আজকে যে ফলাফল আমরা পেয়েছি তার একটা বড় কারণ হচ্ছে অভয়ার হত্যা। একদম স্পষ্ট একদম, ভাষায় আমি বলছি। প্রথমেই বললাম সেটা। 2 নম্বর একদম। কথা, সিবিআই কে ব্লেম করাটা খুব সোজা এবং মুখ্যমন্ত্রীকে তার দায় চাপানো খুব সোজা, কিন্তু আমাদের বুঝতে হবে সিবিআই একটি স্বশাসিত সংস্থা। 2013 সালে যখন এনডিএ সরকার ছিল না, সুপ্রিম কোর্ট সিবিআই কে বলেছিল কেজড প্যারট। তখনও সিবিআই স্বশাসিত সংস্থা ছিল, এখনো স্বশাসিতই সংস্থা। এবার সিবিআই কে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা এভিডেন্সের ভিত্তিতে নিতে হয়। যদি এভিডেন্স নষ্ট করা হয়, যেটা 14 তারিখ রাত্রে স্যার বলছিলেন নষ্ট করা হয়েছে, আমরাও দেখেছি, কে করেছেন, স্টেট করেছে কি, এসব আমি যাচ্ছি না। এভিডেন্স যদি না থাকে সিবিআই কিসের ভিত্তিতে তদন্ত নিয়ে এগোবে? 3 নম্বর, যেটা নিয়ে স্যার প্রশ্ন তুলছেন, প্যারালাল ইনভেস্টিগেশন কি করে হলো? এই প্যারালাল ইনভেস্টিগেশনটা করা হয়েছে ভিকটিমের ফ্যামিলির অনুরোধে। আইন কি বলছে আইনজ্ঞরা দেখবেন, কিন্তু ওনার যদি মনে হয় এটা আইন ভেঙা হয়েছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু ভিকটিমের ফ্যামিলি এই স্পেসিফিক রিকোয়েস্টটা করেছিল। প্যারালাল ইনভেস্টিগেশন কেন? অভয়ার দেহকে সৎকার করা হয়েছে, উপযুক্ত প্রপার সিগনেচার ছিল না কোনো রিলেটিভের, 1 নম্বর। 2 নম্বর, প্রসেসড উইদাউট পেইং দ্য ম্যান্ডেটরি ফিসটাও দেওয়া হয়নি, অথচ এই মৃতদেহটাকে আগে এগিয়ে দেওয়া হয়েছে ইন টার্মস অফ ক্রেমেশন, এইটাকে সৎকারটাকে সেরে দেওয়ার ফলে। তো এতদিন ধরে যদি ইনভেস্টিগেশন সঠিকভাবে না চলে থাকে, সেখানে সেই ফ্লোতেই ইনভেস্টিগেশন চলতে হবে, এটার তো কোনো অর্থ নেই। মুখ্যমন্ত্রী নতুনভাবে ভাবার একটা চেষ্টা করেছেন। চতুর্থত বলি, সিবিআই আর বাংলার মুখ্যমন্ত্রী এর সাথে দুটোর কোনো সংযোগ নেই। সবই হতে পারে কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, সেটার প্রশ্ন নয়। এটা হচ্ছে সিবিআই একটা স্বশাসিত সংস্থা, আর রাজ্যের নির্বাচিত সরকারের প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করতেই পারেন তিনি একটা উদ্যোগ নিচ্ছেন এই মিস্ট্রিটা যতটা সলভ করা যায়, যদি আমরা খুঁজে বার করতে নাও পারি এভিডেন্সের অভাবে, যে কে হত্যা করেছিল, কারা এই অপরাধ করেছিল, অন্তত কারা এভিডেন্স নষ্ট করেছিল সেটা খুঁজে বার করতে পারি। এখানে তো সরাসরি
সরাসরি আঙুল উঠছে লোকাল এমএলএ নির্মল ঘোষের বিরুদ্ধে। প্রশ্ন বারবার উঠবে, নির্মল ঘোষকে এতদিন গ্রেপ্তার করা হয়নি কেন? কিন্তু এতদিন গ্রেপ্তার করা হয়নি বলে এই তো এক্সিস্টিং প্রসেস তো চলছে, ইনভেস্টিগেশন চলছে, তাও গ্রেপ্তার হয়নি। তাহলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? কবে সেই ইনভেস্টিগেশন শেষ হবে তবে নির্মল ঘোষ গ্রেপ্তার হবেন? নাকি নতুন করে ইনভেস্টিগেশন যদি ঠিকভাবে চলতো হয়তো গ্রেপ্তার হয়ে যেতেন? তাহলে নতুন করে ইনভেস্টিগেশন শুরু করার প্রয়োজনটা এখানে আসছে। আমার মনে হয় ইনভেস্টিগেশন নিয়ে রাজনীতি না করে প্রকৃত সত্য যাতে সামনে আসে সেটার চেষ্টা করা উচিত এই অভয়া তদন্তের ক্ষেত্রে। কারণ এটা দৃষ্টান্তিমূলক শাস্তি হওয়া উচিত যারা এভিডেন্স নষ্ট করেছে, যদি আমরা প্রপার কালপ্রিটকে খুঁজে না পাই তাও। বেশ, আমরা এরপরে আমরা এই টপিকের দিকে কিন্তু আমরা নজর রাখবো, কিন্তু এরপর আমরা যে টপিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, হালিশ শহর নিয়ে কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি। কারণ আপনারা জানেন হালিশ শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী পর পর দুদিন সেখানে গেছেন। কেন আপনারা তাও জানেন। তৃণমূল কর্মীকে কিন্তু থানায় অর্থাৎ লক আপে পিটিয়ে মারা হয়েছে, এরকমই কিন্তু অভিযোগ। এবং তৃণমূল কর্মীকে পিটিয়ে মারা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন এবং তার গাড়ি লক্ষ্য করে কিন্তু ইট, তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন মিডিয়ার সামনে, তিনি বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার গাড়ি লক্ষ্য করে কিন্তু জুতো, ইট, কাদা লেপটে দেওয়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, যে ছবি আপনারা দেখছেন। ঠিক তার পরের দিন কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে গেলেন এবং যে মারা গেছে, যে তৃণমূল কর্মী মারা গেছে তার স্ত্রীর সাথে কথা বললেন, তাকে চাকরি দিলেন, তাকে আর্থিক সাহায্য করলেন এবং বললেন যে ম্যাজিস্ট্রেট লেভেলে কিন্তু তদন্ত হবে। আমরা পাশাপাশি আপনাদেরকে টু উইন্ডোতে দেখাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী যেদিনকে গেছিলেন তার কি অভিযোগ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল যাওয়ার পর কি বলেছেন। পাশাপাশি দেখুন। टेरिबल हुआ है, मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया, बाहर से एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। ऐसा पुलिस का सामने में हुआ, हम कभी ऐसा हमला नहीं देखा। क्या कर रहे हैं? इतना पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেড প্লাস নিরাপত্তার। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলওকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনও ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশান পান অ্যাজ পার ব্লু বুক সেই প্রোটেকশান আপনি পাবেন। দেখুন, আমরা পাশাপাশি কিন্তু ডাবল উইন্ডোতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন এত বড় বড় ইট মারা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলা হতো এরকম বলছেন, এবং গাড়িতে তার কাদা লেপটানো হয়েছে। এবং কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে না জানিয়ে তিনি গেছিলেন, যার ফলে কিন্তু তিনি অভিযোগ করছেন যদি জানিয়ে যেতেন তাহলে নিশ্চয়ই তার যা প্রোটোকল অ্যাজ আর এক্স-সিএম সে নিশ্চয়ই পেত। আমাদের প্রশ্ন যে এই যে হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর যেটা হলো, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করেনি। এটা কিন্তু আমাদের প্রশ্ন বাংলার মানুষের কিন্তু মনে উঠতে পারে, এবং কেন করলো না সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। মধুজ্যোতি, আমার প্রথম কথা হচ্ছে যে উনি জেড প্লাস সিকিউরিটি পান। আমি ভুল হলে ধরিয়ে দেবেন আপনারা, কিন্তু জেড প্লাস সিকিউরিটিতে আমি যতটুকু জানি যে না জানিয়েও তিনি যদি হচ্ছে যে কোথাও রওনা হন, তাহলেও হচ্ছে ওটা মুহূর্তের মধ্যেই খবর হয়ে যায় যে অমুক জায়গায় এই ব্যক্তি তিনি মুভ করছেন। এবং হিঙ্গলগঞ্জ তো খুব দূর কিছু নয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা কোথায় গেল? কারণ এই প্রশ্ন পর্যন্ত শুনে মনে হতেই পারে যে মমতা ব্যানার্জিকে আমি দারুণ রকমভাবে সমর্থন করছি। এটা মমতা ব্যানার্জিকে সমর্থন করার প্রশ্ন নয়। আমরা কেউ ভুলে যাইনি এই মমতা ব্যানার্জির দলের হাতে হিঙ্গলগঞ্জের বিধায়ক 2009 সালে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে তাকে তৃণমূল কংগ্রেসের লোকজন কাদায় ফেলে মেরেছিল একেবারে। আমরা কেউ ভুলে যাইনি। এরকম একাধিক ঘটনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে দাঁড়িয়ে এটা তৃণমূল কংগ্রেসের তৈরি করা কালচার
যে কালচার আজকে ওনার দিকে ফিরে এসছে কিন্তু কার্যত। কিন্তু আমাদের রাজ্যে যদি আইনের শাসন সত্যিই ফেরাতে হয় তাহলে এই লুম্পেন রাজগুলোকে বন্ধ করতে হবে। এই লুম্পেন রাজ বন্ধ না করলে আইনের শাসন ফিরতে পারে না। কারা কারা হচ্ছে যে এই ঘটনা ঘটালো? রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা এর নিন্দা করেছেন। একজনও অ্যারেস্ট হয়েছেন? একজনও কি অ্যারেস্ট হয়েছেন? হননি। আসলে প্রশ্নটা XYZ কে এটা নিয়ে প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যে আইনের শাসন ফিরবে কি ফিরবে না। আমরা এরকম দিন আবার দেখতে চাই না। আজ বিজেপির নেতাদের উপরে মানুষ রেগে যাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে। যা প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পালন করতে পারছে না বিজেপির সরকার। ফলে সেখানে দাঁড়িয়ে আমরা কি আবার ভবিষ্যতে এরকম একটা সিনারি দেখবে এই রাজ্য, যেখানে এই আবার বিজেপির নেতাদেরকে এরকম জনরোষের নামক মানে কোট আনকোট জনরোষের মুখোমুখি হতে হবে? এইটা কোনো হচ্ছে যে সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না। তাই সুস্থ রাজনীতিকে ফিরিয়ে আনতে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এ রাজ্যের সরকারকে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। অনিল স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলার মানুষ কিন্তু অনেকেই জানতে চান যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন গেলেন তার গাড়িতে কাদা লেপটে দেওয়া হলো, যে ছবি আপনারা দেখছেন, হ্যাঁ, ইট ছোড়া হলো, বোতল ছোড়া হলো, এমনকি জুতো পর্যন্ত ছোড়া হলো, একজনও কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্টেড হলেন না। না, ইট ছড়া তো কোনো জায়গায় দেখা যায়নি। কাদা ছুড়েছে, জুতো ছুড়েছে, চোর বলেছে ঠিকই। উনি তো নিজের যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে, ফ্রাঙ্কেনস্টাইন এটা করেছে। সোনারপুরেও যেটা হয়েছিল সে দেখা গেল সবই তো সেই তৎকাল বিজেপি। আগে তৃণমূল ছিল, সব তৃণমূল থেকে বিজেপি মেরেছেন। আর উনি চোর শুনেছে খুব নরমভাবে বলেছে। আরো কিছু বলা উচিত ছিল। উনি তো বিধানসভায় গিয়ে প্রধানমন্ত্রীকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে মোদি চোর, অমিত শাহ চোর, মোদি চোর, অমিত শাহ বলে আবার সমস্ত হাউসকে বলে সবাই বলো। পরের দিন অস্বীকার করেছেন। উনি বলছেন উনি প্রধানমন্ত্রীকে আমরা কোনোদিন দেখিনি আগে সাংবিধানিক পদে থেকে মহিলা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বকারান্ত সকারান্ত যে গালাগালি দিয়ে আপনি বলতেও পারবেন না, আপনি এখানে লিখতেও দেখাতেও পারবেন না, কেউ বলে এই জিনিস। আজকে উনি বলছেন উনি কি করেছেন। উনি আমি বিজেপির স্পোক্সম্যান নই। দিলীপ বাবু যখন ছিলেন তখন ওনার গাড়ি ভাঙেননি। আর বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছেন ওনার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে বেঁচে গেছেন, নাহলে তো ভেঙে ইট মেরে ভেঙেছেন। যে ওনাদের বিজেপি সর্বভারতীয় সভাপতি না কে ছিলেন আমি জানি না, উনি বলতে পারবেন। উনি যখন গিয়েছিলেন ওনার গাড়ি ভাঙচুর করেছে, জেপি নাড্ডা মহাশয়ের গাড়ি ভেঙেছেন এবং যারা এসছিল সমর্থক তাদের গাড়িগুলো ভেঙে দিয়েছেন। কি অ্যাকশন নিয়েছেন উনি? পুলিশ অফিসার খুন হয়েছে, কেস দেখার জন্য কমিশনার বদলি করে। আজকে পুলিশ বলছেন লেটেস্ট সব ইতিহাস বলতে গেলে অনেক বলতে হবে। মহেশতলায় কি হয়েছে, সার্জেন্টকে মেরেছে, পুলিশের গাড়ি পুড়িয়েছে, মন্দির ভেঙে, তুলসী মঞ্চ ভেঙেছে, সার্জেন্টের বুক দিয়ে রক্ত বেরোচ্ছে। একজন ট্রাফিকের এএসআই হিসেবে আমরা জান হাতে করে ডিউটি করছি, মহিলা হোমগার্ড তার লেগেছে, সরে গেছে। তারপরের দিন আমরা কি দেখলাম, একটাকেও ধরেছেন উনি? কি ইনস্ট্যান্স রেখেছেন? পরের দিন উল্টো দেখলাম ডায়মন্ড হারবার মডেল তিনি বের করেছেন, ওটা তো এখানে হারবার নয়, HRBO না, বাংলায় হারবার, হেরে যাবার মডেল হয়েছে। উনি কি করলেন, পরের দিন ফ্ল্যাগ ওড়াচ্ছেন, সাদা ফ্ল্যাগ, যে তোমরা কি চুক্তি করছেন, তোমরা মেরো না, আমরা ধরবো না। তা উনি যে পুলিশ রেখেছেন সেই পুলিশের এই অবস্থা করেছে। সিকিউরিটি জেড প্লাস, কেন দেখো কোনো সিকিউরিটি ফুল প্রুফ হয় না। আমেরিকান প্রেসিডেন্ট জন কেনেডি মারা গেছেন, আমরা দুটো প্রাইম মিনিস্টার হারিয়েছি। কাজে এগুলো তো কোনো ব্যাপার না। এখন ওনাকে কে বিশ্বাস করে? উনি নিজের গোল পার্কে কি করেছেন, কয়েক বছর পিছিয়ে, আমি তখন লেক থানা থেকে চলে এসেছি, গোল পার্কে নিজে ব্লাউজ ছিল বলে আমরা ডিসি ছিঁড়েছেন। বেশ নীলাদিতা, কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব দুর্ভাগ্যজনক এত অভিযোগ করছেন, একজন অ্যারেস্টেড হলো না? খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে প্রথমত আক্রান্ত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর দ্বিতীয়ত হচ্ছে এখনো কেউ অ্যারেস্ট হয়নি। কিন্তু আমাদের রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতিটা হঠাৎ করে এরকম কিন্তু হয়ে যায়নি। তিনটে উদাহরণ আমি দেব। 1982 সালে কলকাতায় বিজন সেতুতে, আমি তখন বালিগঞ্জে থাকতাম, 17 জন আনন্দমার্গীকে পুড়িয়ে মারা হয়েছিল। জানান থেকে শোনা যায় সিপিএম ক্যাডাররা করেছিল, বড় নেতা সিপিএম এর ছিলেন। কজন অ্যারেস্টেড হয়েছিলেন সেই হত্যাকাণ্ডের জন্য জানতে চাই। 2 নম্বর, 1990 সালে বামতলায় অনিতা দেওয়ানের ধর্ষণ এবং হত্যা এবং যে ঘটনা ঘটেছিল, তারপর মুখ্যমন্ত্রী জ্যোতি বাসু
একজন অসভ্য বর্বরের ভাষায় বলেছিলেন, ওরা ওখানে গিয়েছিলেন কি কোনো একজন শিক্ষিত রাজ্যে মুখ্যমন্ত্রী যে ওই ভাষায় কথা বলতে পারে প্রথম পশ্চিমবঙ্গ সেবার দেখলো, সেদিন কোথায় ছিল? 3 নম্বর কথা বলি, তাসলিমা নাসরিন, তাকে যখন 2007 সালে কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল, কোথায় ছিল কলকাতার নপুংসক পুলিশেরা? নপুংসক কি বলবো তাদের কোথা? আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, শুভেন্দু অধিকার করছেন, করার অধিকার আছে, কিন্তু তারা যখন ডিউটি করেছিলেন তখন সিপিএম এ বুদ্ধদেব ভট্টাচার্যের সেদিন কেন তাদের স্পাইন ছিল না বুদ্ধদেবের চোখে চোখ রেখে বলা যে এই তাসলিমাকে রক্ষা করা আমাদের কর্তব্য? আজ কিন্তু তাসলিমা বাংলায় ফিরতে পেরেছেন। বেশ, তাই আমার বেশ, মনে হয় বেশ। এ নিয়ে বামেদের অন্তত কিছু বলার অধিকার নেই। মনোযোগী এই সংক্ষেপে ঘটনাটি তারপর আমরা বামেদের break নেবো। আমলেই শুরু মনোযোগী হয়েছে। সংক্ষেপে আমরা break তার নেবো। আগে সিদ্ধার্থ রায়ের আমলেও কিভাবে আইন বেশ, শৃঙ্খলা হয়েছিল, মনোযোগীকে বলতে দিন, বলুন। না, আমার প্রথম কথা হচ্ছে যে অনিতা দেওয়ান বলি ওই ঘটনায় যারা যুক্ত ছিলেন প্রত্যেকের হচ্ছে যে প্রত্যেকে এখন জেল খাটছেন, একটু খোঁজ নিলে পরে জানতে পারবেন। জ্যোতিবাবু আর কি তারপরে বলেছিলেন? জ্যোতিবাবু যা বলেছিলেন, সমর্থন জ্যোতিবাবু যা করেন? বলেছিলেন, সমর্থন করেন? জ্যোতিবাবু যা বলেছিলেন আর সমর্থন তার করেন? যা হচ্ছে যে হেডিং হয়েছিল আর হেডিং এর ভেতরের খবরের পার্থক্য ছিল। তার আপনি প্রমাণ শিক্ষিত আছে, মানুষ, তার প্রমাণ আরে আছে। খবরের কাগজে বেরিয়েছিল তো, খবরের কাগজের খবরকে টেলিগ্রাফের খবরের কাগজে বেরিয়েছিল। জ্যোতিবাবুর বলে মন্তব্যকে আপনি টেলিগ্রাফকে- সমর্থন হ্যাঁ, করছেন? একজন জ্যোতিবাবু মহিলা হয়ে, পুরোটা যা বলেছেন মহিলা হয়ে সেটাকে সমর্থন সমর্থন করছেন? করি, সমর্থন পুরোটা যা করছেন? বলেছেন অসাধারণ, সেটাকে সমর্থন করি, অসাধারণ, পুরোটা যা বলেছেন অসাধারণ। সেটাকে ধন্যবাদ সমর্থন জানাচ্ছি। করি। এরপর আপনার বললাম তো, নৈতিক অধিকার হেডিং নেই নয়, নিয়ে বলা। হেডিং নয়, পুরোটা যা বলেছেন সেটাকে অবশ্যই অসভ্য সমর্থন বর্বরের করি। ভাষা একেবারে অসভ্য বলছি। বর্বর তো অসভ্য BJP বর্বর আসলে, মুখ্যমন্ত্রী ছিলেন অসভ্য জ্যোতি বসু। বর্বর তো BJP বুদ্ধদেব বাবুর আসলে। কথা বলছি আরে না। আপনি কোনো বিশ্লেষক নন, আপনি একদম বিজেপির মুখপাত্র তো। আচ্ছা ঠিক আছে, আপনি একদম তো পরিষ্কার সিপিএমের করে ক্যাডার, বলছেন। ঠিক আছে। আমি ক্যাডার, আমি হ্যাঁ, বলতে ক্যাডার পারি হচ্ছি সেটা তো। নিয়ে। জ্যোতি কিন্তু তার বাবুর মানে ধর্ষণকে আপনি সমর্থন করছেন। জ্যোতিবাবুর আপনি ধর্ষণ, ধর্ষণকে বেশ, সমর্থন আমরা করছেন। মধুজাতি। কেউ কোনোদিন কোনো একজন করেনি। মুখ্যমন্ত্রী যে ওই ভাষায় কথা বলতে পারে, জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর সঙ্গে বলার অধিকার কি? একটা আচ্ছা, বেশ, অসভ্য বেশ। দল, তারা সারা পৃথিবী থেকে মুছে গেছে, এবার কেরালা থেকেও মুছে গেছে। আচ্ছা, তারা আমরা বাংলায় break নেবো। মুচিবাড়া পুড়িয়ে এক পেয়েছে, তারা আবার কথা বলছে। আমরা আচ্ছা, যারা ফিরে আসবো। পুড়িয়ে মানে যে দলের ফিরে আসবো। এবং আপনাদেরকে জানাবো, রাঁচিতে কিন্তু আপনারা জানেন দিল্লির রেপ্লিকা হচ্ছে রাঁচি। দিল্লিতে সিজেপি ককরোচ জনতা পার্টি নিট প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, তারই রেপ্লিকা কিন্তু এবার রাঁচিতে দেখা যাচ্ছে, যেখানে সরকারি চাকরি প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু তোলপাড়। দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি সেটা আজকের ছবি, অর্থাৎ এবিভিপি কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, পুলিশে লাঠিচার্জ করেছে যারা চাকরি প্রার্থী তাদের উপর, এবং এনডিএ সাংসদরা কিন্তু আজ বিক্ষোভ দেখিয়েছেন সংসদের বাইরে, কারণ সেখানে কিন্তু ইন্ডি জোট অর্থাৎ হেমন্ত সোরেন কিন্তু মুখ্যমন্ত্রী, আপনারা প্রত্যেকে জানেন, এবং রাঁচিতে যে লাঠিচার্জ করা হয়েছে, যে ক্লিপিং আপনারা দেখছেন লাঠিচার্জ করা হয়েছে, তার বিরুদ্ধে এনডিএ সাংসদরা আজ কিন্তু দিল্লিতে সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। আপনাদের সামনে ব্যাক টু ব্যাক শোনাবো। এমপি, বিজেপির এমপি রবিশঙ্কর প্রসাদ এবং অনুরাগ ঠাকুর পর পর আপনাদের সামনে রাখবো ঠিক কি বলেছেন এই লাঠিচার্জ নিয়ে, শুনুন। अब क्या हुआ आपके पूरे झारखंड में बच्चों पर लाठी चली, बच्चों पर आंसू गैस चले, और बच्चे क्या मांग कर रहे हैं? 6-7 परीक्षाएं में जो नौकरियां बिकी हैं, जिसके प्रमाण आए हैं, उसकी सीबीआई जांच कराओ, बाकी कराओ। तो राहुल गांधी उस पर खामोश हैं। वहां लाठी चार्ज हुई तो फिर कार्रवाई नहीं कर रहे हैं, कुछ बोल नहीं रहे हैं, जबकि उनकी सरकार हेमंत सोरेन की कांग्रेस के कंधों पर है ना। तो ये राहुल गांधी का दोहरा स्टैंडर्ड है। मैंने एक बात पहले भी कही, राहुल गांधी की पूरी राजनीति हिपोक्रेसी है। साथ अन्याय अत्याचार ये कांग्रेस जेएमएम की सरकार में हुआ। 2 हफ्तों से सड़कों पर उतरे युवा, बारिश हो गर्मी हो सब में बैठे अपने न्याय के लिए, लेकिन बदले में कांग्रेस और झारखंड मुक्ति मोर्चा ने क्या दिया? लाठियां बरसाई, कंटीली तारें लगाई और अंधेरे में भी उनको भगा भगा कर मारा झारखंड के युवाओं को। ये राहुल गांधी जी और हेमंत सोरेन के निर्देश पर हुआ। क्या राहुल गांधी जी ने दिल्ली से हेमंत सोरेन जी को ये कहा था कि झारखंड के युवाओं पर लाठियां चलाओ, उनके साथ न्याय मत करवाओ? দেখুন, আমরা আপনাদের সামনে কিন্তু পর পর রিয়াকশন রাখলাম, অর্থাৎ যেখানে রবিশঙ্কর প্রসাদ এবং
অনুরাগ ঠাকুর কি বললেন? দিল্লির কথা আপনারা নিশ্চয়ই মনে আছে। এই যে ব্লেম গেম, অর্থাৎ এনডিএ বলছে ইন্ডি, ইন্ডি বলছে এনডিএ, সাফার করছে কারা? সাফার করছে কারা? ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? এটা কিন্তু আমাদের প্রশ্ন। মধুজাদি। না, আমার প্রথম কথা হচ্ছে এবিভিপির কথা তুমি দেখালে না, তুমি মিস করে গেছো। তোমাদের হয়তো এটা চ্যানেলের তোমাদের জানা বোঝার মধ্যে নেই বলে আমি ধরে নিলাম। গত 4 দিন আগে এসএফআই ওখানে একটা বড় র্যালি করেছে বেশ। এটার বিরুদ্ধে দাঁড়িয়ে, এবং শুধু তা নয়, তারা দাবি করেছে যে ওখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে ছাত্রছাত্রীদের সাথে, আর তার সাথে এটাও বলেছে একটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা কমিটি তৈরি করে সেই কমিটির হাতে এটা কি হয়েছে, স্ক্যাম কোথায় কি হয়েছে সেটা খুঁজে বের করার আপাতত দায়িত্ব দিতে হবে। এটা পরিষ্কারভাবে এসএফআই হচ্ছে ওখানে দাবি করেছে। বেশ। এটা দেখালে না, তোমাদের কাছে যদি না থাকে ক্লিপিংস আমি দিয়ে দিতে পারি। আমার পরের কথা হচ্ছে যে অনুরাগ ঠাকুরের বিষয় নিয়ে কিছু বলার নেই, কারণ অনুরাগ ঠাকুর সেই লোক যিনি বলেন গলি মারো সালুকো। ফলে অনুরাগ ঠাকুরের মন্তব্যের কোনো রিয়াকশনের প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে এটা সাফার করছে কারা? গোটা দেশ জুড়ে এ ধরনের বিভিন্ন দুর্নীতির যে প্রশ্ন আসছে সেখানে সাফার করছে আসলে ছাত্রছাত্রীরা। চিরকালই ছাত্রছাত্রীরাই সাফার করে। আমাদের যে সিস্টেম সেখানে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে দুর্নীতি থাকে। প্রশ্ন এখন এটা যে শাসক ওখানের যারা রয়েছেন, যারা শাসনের দায়িত্বে রয়েছেন, তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করছেন? তারা দিল্লির মতন প্যারেড গান ছুটছেন, নাকি এখানের মতন হচ্ছে যে লাঠিচার্জ করছেন, নাকি পশ্চিমবঙ্গে আমরা আগে যা দেখে এসেছি যেভাবে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে জেলে যেতে হতো, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে রাস্তায় মার খেতে হতো, সে ঘটনা ঘটাচ্ছেন? প্রশ্ন আসলে এটা শাসক কতটা চায় দুর্নীতি মুক্ত রাখতে, শাসক নিজে কতটা দুর্নীতির সঙ্গে যুক্ত, আসলে প্রশ্ন হচ্ছে এটা। এই প্রশ্নটার উত্তর আমাদের কাছে খুব পরিষ্কার হচ্ছে এটা যে আমাদের দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যারা বিপন্ন করছে তাদের কোনোভাবে ক্ষমা করা যাবে না। বেশ, এখান থেকে আমি অনিল স্যার আপনার কাছে আসবো। যেটা মধুজাদি পরিষ্কার বললেন যে এসএফআই এর এগেইনস্টে প্রোটেস্ট করেছে, আমরা এবিভিপি ক্লিপিংসই দেখালাম যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে সেটাই আছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে সাফার তো ছাত্রছাত্রীরা করছে, তারা তো নির্দোষ। তারা নিট পরীক্ষা দিচ্ছে ভবিষ্যতে ডাক্তার হবে বলে, তাদের বাবা মারা এত পয়সা খরচ করে নিটের পরীক্ষা তারা অ্যাপ্লাই করছে, বসছে কোয়ালিফাই করার জন্য, এবং এট দ্য সেম টাইম সরকারি যারা কর্মী অর্থাৎ চাকরি প্রার্থী, সরকারি চাকরি পাওয়ার জন্য যারা পরীক্ষা দিচ্ছে, সাফার তো এন্ড অফ দ্য ডে যারা ছাত্রছাত্রী তারাই করছে। কিভাবে দেখবেন? দেখো, দিল্লির যে ঘটনাটা হয়েছে, যেটা মৌলিকা দেবী যেটা বললেন, ওখানে কি পেলেট গান ছুড়েছে? ওখানে কি ওদের ছাত্রদেরা যদি আন্দোলন করতে করতে পার্লামেন্টে যাব দৌড়ায়, এখানে যদি মুখ্যমন্ত্রীর বাড়ি দৌড়তো তাহলে কি পুলিশ খাতির করতো? ওখানে যখন পার্লামেন্টে দৌড়াতে ওদের এজেন্ডায় ছিল, তারপরে বলো প্রধানমন্ত্রীর বাড়িতে যাব, তার বাড়ি অ্যাটাক করবো, এগুলো ছাড়া ওখানে কারা কি করেছে দ্যাট হ্যাজ বিন ক্লিয়ারলি এক্সপোজড। পরিষ্কার এক্সপোজ হয়েছে কারা করেছে, কারা খাবার দিয়েছে, পেছনে কারা আছে, দ্যাট হ্যাজ বিন ক্লিয়ারলি। আপনার খাবার কারা দিয়েছে বলুন তো? খাবার কারা দিয়েছে? ওরা নিজেরাই বলছে খাবার কোত্থেকে এসছে, কারা আছে এগুলো? আমরা একটু শুনতে চাইছি আপনার কাছে। আর এখানেও যারা আন্দোলন হয়েছে, এই যে গার্ডেন মেটিয়াপুরে যে যারা গাড়িতে আগুন লাগছে তারা ছাত্র ছিল, তারা নিটের ছিল। ওখানেও যেখানে যাকে জিজ্ঞেস করেছে একজন নিটের বানান করুন তো, আর নিটের বানান বলতে নিটের ফুল ফর্মটাও বলতে পারছে না। এই চাকরি প্রার্থী আমি দেখছি একজনকে জিজ্ঞেস করলো, শিক্ষক মশাইকে জিজ্ঞেস করছে রাষ্ট্রপতির নাম কি বলুন তো, বুম নিয়ে পাশে কোন রাজ্যটা দেখালো না, যে ভাই ছাত্রকে যাই বলো না, না পারছে ছাত্র বলতে, না পারছে মাস্টারমশাই বলতে, যে রাষ্ট্রপতি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের নাম কি, রাষ্ট্রপতির নাম কি। এরা তো মাস্টারই চাইছে। ওখানে যারা চাইছে, যারা করেছে, যে ভাষাগুলো বলেছে ওগুলো কি ছাত্রদের ভাষা? ওরা যদি ছাত্রছাত্রীদের ভাষা হয়ে যায়, আমি ভাই ওই ছাত্রছাত্রীদের নমস্কার, ভবিষ্যতের জেনারেশন ওদের আমি সাধুবাদ নমস্কার করছি। আমার ছেলেমেয়েরা, আমার মেয়েরা যেন ওই রকম ছাত্রছাত্রী না হয়, যে ওই ভাষায় প্রধানমন্ত্রী মাকে নিয়ে কথা বলবে, তা প্রধানমন্ত্রীর কথা বলে তারপর বলবে কাশ্মীরে 370 আসবে না কেন, উমুককে কেন ছাড়া হবে না, এখানে আজাদি জুটা হ্যাঁ, কাশ্মীর আমাদের স্বাধীন করতে হবে। এই যদি ওখানে বলেছে, সবাই দেখেছে, সবাই শুনেছেন, ওখানে স্লোগান হয়েছে। তারপরে এখানেও আমরা দেখেছি কারা আগুন লাগাচ্ছিল। তারপরে আপনারা বলছেন ওরা আমার দায় নেবো না, ওরা বলেছে দুজন, প্রদীপ চিপকে নাকি ওই বলেছেন, ওরা বলছে আমরা। আরে ভাই, আইনে কনস্ট্রাকটিভ লায়াবিলিটি বলে একটা আইন আছে, কথা আছে। একটা দলের মধ্যে একজনও যদি অন্যায় করে, এভরিবডি উইল বি হেল্ড লায়াবল, এটা আইনের কথা। এখন অস্বীকার করলে তো হবে না। এখন ওখানে যে পাঞ্জাব পুলিশ যেটাকে ধরে এক্সপোজ করে দিয়েছে, ওদের ওখানে 2টো ছেলেকে পাঠানো হয়েছিল
যা ওখানে ভয় পেয়ে করতে পারিনি, বোতল বোম মারা প্ল্যান ছিল, ওরা মারতো ওখানে পুরো, হয় পুলিশের গাড়িতে না সিআরপিএফ এর গাড়িতে মারতো, ওখানে মারলে ওটা একটা গুলি চালানো। প্যালেট গান তো পরে হচ্ছে, কাশ্মীরে যখন হয়েছিল তখন থেকে প্যালেট গানটা চালু হয়েছিল, যখন কাশ্মীরে মিলিটারিতে মাত্র মেহবুবা মুফতি ম্যাডাম যখন ছিলেন ওখানে মুখ্যমন্ত্রী, যদিও বিজেপির সাপোর্টে, তখন আমরা বলছেন এনাকে কেন করলো, যখন মিলিটারি ট্রাকে মারছে, একটা ট্রাকে মেরেছে ড্রাইভার, ট্রাক নিয়ে খাওয়া দাওয়া। আনফর্চুনেট, যে কোনো পুলিশের লোকের কোনো আমরা এ দেখি না, ধর্ম দেখি না, হি ওয়াজ মুসলিম, ট্রাক নিয়ে ফোর্স নিয়ে খাদে পড়ে গেল, তখন কোনো চেষ্টা করেননি কেন পুলিশ মিলিটারির উপর মারা হচ্ছে, জনমত তৈরি করেনি, উল্টে এখন কেস করে দিলেন, তখন বলা পেলেট গান চালানো হবে, ওরা বুলেট মারবে, ওরা মারবে, তারপরে পুলিশকে বোম মারবে, গুলি চালাবে, পেলেট গান মেরে, ওখানে পেলেট গান যখন কম করেছে, তা আপনার ওখানে কি করবে? আর এই যে গল্পটা হচ্ছে, গল্প ভালো মানেছে, ওখানে তার মেরেছে, পেরেক মেরেছে, ওই একে ওই ডোকালামে চায়নারা যেটা করেছিল তার জড়িয়ে মেরেছিল প্রথমে, আমাদের 20 জন বিহার রেজিমেন্টের বীর সেনানী শহীদ হয়েছিল, পরে ওরা রিটালিয়েট করেছে। বিহার রেজিমেন্ট সবই ওই 6 ফুটের নিচে কেউ নেই, ওই 4.5 ফুট চীনা সঙ্গে ঘাড়গুলো মোটকে ভেঙে দিয়েছে, হেলিকপ্টারে করে নিয়ে গেছে, যে খবরটা কেউ বলেনি। চীনারা 6.5 বিহার রেজিমেন্ট কেউ 6 ফুটের নিচে নেই, হ্যাঁ, ওই 4.5 ফুট ধরে ঘাড় ধরে ভেঙে পাঠিয়েছে, হেলিকপ্টারে নিয়ে গেছে। এখন কথা হচ্ছে ওইখান থেকে শিখেছে তার কাটা, পুলিশ তার লাগিয়ে মারবে, পুলিশের মাথায় এ নেই, পুলিশ একেবারে আসে পাগল না ইয়ে। বেশ, নীলাদ্রিদা, কিভাবে গুলি দেখছেন? চালিয়েছে, ultimately পেরেক তো চালিয়েছে, ছাত্রছাত্রীরাই সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে। না, ছাত্র আন্দোলন তো নতুন কিছু নয়, সারা পৃথিবীতেই হয়, ভারতবর্ষেও হচ্ছে, এবং আমি মনে করি ছাত্র আন্দোলনকে একটা সহানুভূতি দিয়ে দেখা উচিত। দাবিটা ন্যায্য হোক অন্যায্য হোক, এবং ছাত্র যারা দেশের ভবিষ্যৎ, তারা যখন কোনো আন্দোলন করছে, প্রত্যেকটা সরকারই সচেতনভাবে তাদের কথা শোনার চেষ্টা করা উচিত, বোঝানোর চেষ্টা করা উচিত, যদি তাদের সরকারের পক্ষে যুক্তি থাকে, যদি ছাত্রদের পক্ষে যুক্তি থাকে, সেটা নিয়ে তদন্ত করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। এবার কিছু উদাহরণ আমি নিয়ে নিই। ছাত্র আন্দোলনে শুধু ভারতবর্ষেই থাকবো কেন, আমাদের পাশের দেশ চীন 1990 সালে ছাত্র আন্দোলন হয়েছিল তিয়ানানমেন স্কোয়ারে। চাইনিজ গভর্নমেন্ট বলেছিল 241 জনকে হত্যা করেছিল চাইনিজ সরকার, আর চাইনিজ রেড ক্রস বলেছিল সংখ্যাটা ছিল 2600। ভাবুন, 241 থেকে 2600-র মধ্যে হত্যা। সেই যারা চীনপন্থী দল, তারা আবার ছাত্র আন্দোলন নিয়ে বাংলায় কথা বলে বা অন্যান্য পাত্রে কথা বলে, খুব আশ্চর্যের ব্যাপার। যাদের যে দেশে কমিউনিজম এসছে, কোথাও গণতন্ত্র নেই, ছাত্রদের উপর বুলডোজার চালানো হয়েছে, তারা আবার গণতন্ত্র নিয়ে ভারতবর্ষে বসে কথা বলে। ছেড়ে দিন তার কথা, ঝাড়খণ্ডের কথায় আসছি। ঝাড়খণ্ডে বিজেপি বলছে কি ছাত্রদের কথা শোনা উচিত ছিল, এই কারণে বিজেপি নেতাকে দেখালেন। তা দিল্লিতে ওরা কি করছিলেন? দিল্লিতে তাহলে লাঠি চালানো হলো কেন? আমি ঝাড়খণ্ড হলে আমাদের লোক আন্দোলন করছে, রাজ্য সরকার কেন লাঠি চালালো? আর ওখানে হলে হবে না সেটা না। তৃতীয়ত, ছাত্র আন্দোলন ঠিক নয়, তবে যুব আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে হয়েছিল 1993 সালে 21শে জুলাই। সেই 21শে জুলাই কিন্তু 13 জনকে গুলি করে মেরেছিল বাম সরকারের পুলিশ। আসলে বামেরা তো ইন্সপায়ার্ড বাই তিয়ানানমেন। তখন তিয়ানানমেনে মারা গেছে অফিসিয়াল ফিগার 241, আর এখানে মারা গেছে হচ্ছে 13 জন। ফিগারটা অনেক কম ছিল, তাই জ্যোতিবাবুও বলেছিলেন এরকম তো গুলি করে মারাই যায়, বা উনি যেরকম স্টেটমেন্ট দেন, অসভ্য বর্বর মুখ্যমন্ত্রী ছিলেন বলতেন, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আমরা অনেকটা উন্নত হয়েছি। অ্যাটলিস্ট 13 জনের প্রাণ চলে যাননি, বা তিয়ানানমেনের মতো ঘটনা এখানে হয়নি, কিন্তু আরো বেশি আমার মনে হয় স্পর্শকাতর ব্যাপার এটা। ছাত্র আন্দোলনের ব্যাপারে সচেতন হওয়া উচিত রাজনীতিবিদদের। বেশ, পদযাত্রী খুব শর্ট, তারপরে আমরা বিজেপি চুলাবাজিতে ঢুকবো। হ্যাঁ, বলুন। এক মিনিট একটু ইন্টারাপ্ট করছি, যে আপনি কর্ণাটকের মুখ্য কি বলেছেন মন্ত্রী? আন্দোলনের চক্রবাজি, আরে 25 দিন হতে দাও, তারপরে বাংলাটা কোনোটাই জাস্টিফাইড না। আমি বলছি স্টুডেন্ট পলিটিক্স পুলিশ সবসময় সফটলি হ্যান্ডেল করে। আমি 2-3টে ঘটনায় দেখেছি 4 ঘন্টায় সিএনএমসি হসপিটালে একজন খালি মানে অপথালমোলজি স্টুডেন্টকে পেশেন্ট পার্টি স্যালাইন স্ট্যান্ড দিয়ে মারলো, এখানে ফুলে গেল। 4 ঘন্টা পার্সু করে দিয়েছে, একটা গায়ে হাত পড়েনি। এদিকে 150 লোক বসে আছে, ওদের গায়ে হাত পড়লে হসপিটাল ভাঙচুর করবে, রাখতে পারবো না। এদিকে ওদের হেড অফ দি ডিপার্টমেন্টে ঢুকে, সেখানে আমার সঙ্গে রিলেশন ছিল বলে কথা বলি, পার্সু করতে আরজি করে হয়েছে। আমরা ওই স্টুডেন্ট পলিটিক্স সবসময় লোকে ভালোভাবে দেখে, স্টুডেন্টদের সঙ্গে আলাদা, স্টুডেন্টদের ক্ষমতা অনেক বিরাট। কিন্তু কর্ণাটকে কি বলেছে আন্দোলন এই নিয়ে? ওই যে 25 দিন হোক, তারপরে লাঠি চার্জ করবো, তারপরে করব। কোনো আন্দোলন নেই, কোনো কথা নেই না। ওই যে আপনার 56 বছরের যুবকও কিছু বলেননি, তার দিদিও কিছু বলেননি, চুপ সাইলেন্ট হয়েছে। আমাদের
আমাদের হলে আমরা করবো না, ওদের হলে আমরা করবো। আমরা ওরা ব্যাপারটা সব এই ব্লেম গেমে আলটিমেটলি কিন্তু সাফার করছে ছাত্র। আমাকে বলবো এবার? বলুন প্লিজ। আমার প্রথম কথা হচ্ছে যে তিয়েনানমেন স্কোয়ার নিয়ে অনেক কথা শুনলাম, আমি শুধু বলবো একটাই কথা, এই আমাদের চীনপন্থী টন্থী বলেন খুব ভালো কথা, এখন কমিউনিস্ট পার্টির ইতিহাস, কমিউনিস্ট পার্টির বক্তব্য, কমিউনিস্ট পার্টির কর্মসূচি এসব পড়াশোনা না থাকলে এসব কথা বলতে হয় এবং আমরা জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে একটু শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর এত কিসের হৃদ্যতা, সেটাও একটু আলোচনার মধ্যে আনতে হবে। আমার পরের কথা হলো যে 21শে জুলাইয়ের কথা বললেন, মনীশ গুপ্ত অর্ডার দিয়েছিল, মনীশ গুপ্ত অর্ডার দিয়েছিল সেই মনীশ গুপ্ত কি করে পরবর্তীকালে আমাদের রাজ্যের অন্যতম মন্ত্রী হয়ে গেল, এটা জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সেই সময় দাঁড়িয়ে রাজনাথ সিং সিঙ্গুরে এসেছিলেন, সিঙ্গুরের ওই অনশন মঞ্চে বসে সমর্থন করে গেছিলেন, ওসব আমাদের মনে আছে। আমার পরের কথা হচ্ছে যে 21শে জুলাইয়ের একটা তদন্তের রিপোর্ট, এই তদন্তের কমিটি অনেক কিছু হয়েছে। সরকার মানে তো কন্টিনিউয়েশন, সরকার মানে তো রেজিম চেঞ্জ, মানে আসলে তো গোটাটা নতুন করে শুরু করা নয়। সেই কমিটিগুলোর রিপোর্ট কি আছে, শুভেন্দু অধিকারী কি বলেছে, আমি আপনাকে নীলাদ্রিবাবু অনুরোধ করব একটু বিধানসভায় দাঁড়িয়ে উনি 21শে জুলাইয়ের আগে বলেছেন, প্রকাশ করেছেন, কি কি আছে তাতে একটু দেখে নেবেন। আমার পরের কথা হচ্ছে যে ছাত্র আন্দোলন নিয়ে অনেকগুলো রূপকথার গল্প শুনলাম দিল্লি নিয়ে। এখন দিল্লি নিয়ে রূপকথার এই গল্পগুলো ভালোই রটছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এগুলো রটুক, অসুবিধে নেই কোথাও। যে দেশে দাঁড়িয়ে দেশে হচ্ছে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের একাধিক মন্ত্রীরা এই মানে অদ্ভুত ভাষায় কথা বলেন, মানে এই অনুরাগ ঠাকুরের কথা বললেন, কি শিখবে নতুন প্রজন্ম? যে রাজনৈতিক নেতারা আসলে এই ভাষায় কথা বলে যখন, তাহলে আমরাও এই ভাষায় কথা বলতে পারি। আমি বলছি বাচ্চাদের দিকে আঙুল তুলে না লাভ নেই। যে মেয়েটি বলেছিল সেই মেয়েটি ক্ষমা চেয়েছে প্রকাশ্যে, এও আমরা জানি। কিন্তু আমার একটা পরিষ্কার কথা হচ্ছে যে এই রাজনৈতিক নেতারা যে ভাষায় কথা বলছেন আজকের দিনে দাঁড়িয়ে, সেটা সর্বক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলছি, রাজনৈতিক নেতাদের ভাষার ওপরে দাঁড়িয়ে যদি কন্ট্রোল না থাকে, দল যদি কন্ট্রোল করতে না পারে, বাচ্চাদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমার নিজের দলের ক্ষেত্রে আমি জানি এ ধরনের ভাষা প্রয়োগ হয়েছে, পার্টি নিন্দা করেছে, পার্টি সেন্সর করেছে, একাধিক ঘটনা রয়েছে। আপনারা বলতে পারবেন অনুরাগ ঠাকুরকে কেউ সেন্সর করেছিল কোনোদিন? শুভেন্দু অধিকারী যখন ওই রাহুল গান্ধীর প্রতি ওই ভাষাটা ব্যবহার করলো, সেন্সর করেছে কোনোদিন? আমি বাকি দলের লোকজন এখানে বিশেষ নেই, বা বাকি দলের পক্ষ নিয়ে কথা বলার লোকজন বিশেষ নেই, আমি তাই জন্য হচ্ছে তাদের নামগুলো, তাদের কথাগুলো উল্লেখ এখানে করছি না। এরকম অসংখ্য বুড়ি উদাহরণ আছে। আমার লাস্ট কথা হচ্ছে যে এই যে এতগুলো কথা আসছে এই দিল্লির ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, একটা কথা শুধু বলতে ভুলে গেলেন আমার দুজন কো প্যানেলিস্ট এখানে, সেটা হচ্ছে যে 22 জন ছাত্র সুইসাইড করেছেন গোটা দেশ জুড়ে। নিট পরীক্ষা, এই নিট পরীক্ষা তার প্রশ্ন ফাঁস, এটাকে ঘিরে 22 জন ছাত্র সুইসাইড করেছেন, যেটা গোটা দেশে প্রকাশ হোটেলে দেখা গেছে কিভাবে করেছে, গোটা দেশ জুড়ে। এবার এইখানে একটু সমস্যা আছে, আমি একটু সমস্যা আছে সেটা একটু বলে নিই। আমি বলছি শোক প্রকাশ নিয়েও বলছি, দাঁড়ান, আপনার প্রশ্ন আছে তো, শোক প্রকাশ নিয়ে বলছি। এবার আমার কথা হচ্ছে এটা গোটা দেশ জোড়া একটা হচ্ছে যে সমস্যা, এবং সেই দেশ জোড়া সমস্যার দেশ জোড়া প্রতিবাদ হয়েছে। যেটা রাজ্য স্পেসিফিক সমস্যা, সেখানে রাজ্য স্পেসিফিক প্রতিবাদ হচ্ছে। এবার আমার কথা বলবো, উনি শোক প্রকাশ নিয়ে কথা বলেছেন, আমি বলবো যে শোক প্রকাশ কোনটা, আর শোকের পরে যখন অ্যাচিভ করা যায় দাবি, সেই দাবির আনন্দ প্রকাশ কোনটা, জেনারেশন টু জেনারেশন কিভাবে প্রকাশভঙ্গি বদলে যায়, আমি আশা রাখবো আপনি ভবিষ্যতে এগুলোর উপর একটু চর্চা করবেন। বেশ, এবার আমরা পরবর্তী টপিকে যাব। দেখুন, আমরা কিন্তু প্রতি উইকেই বলে থাকি যে আমরা সোমবারই বলেছিলাম যে বিজেপিকে কিন্তু মানুষ অনেক ভরসা করে বাংলায় প্রথমবার ক্ষমতা এনেছেন, আমি প্রথমেই বলেছি, এবং আপনার প্রত্যেকে কিন্তু জানেন যে প্রচুর মানুষ ভোট দিয়েছেন, ভরসা করে বিশ্বাস করে ভোট দিয়েছেন। 3 মাস যেতে না যেতেই কিন্তু সাসপেনশন, বহিষ্কার সব রকম শুরু হয়ে গেছে, যেখানে একদম সিনিয়র লিডারদের, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু বলতে হচ্ছে, একদম ওপেন মিডিয়ার সামনে বলতে হচ্ছে যে বিজেপিতে কিন্তু এইসব করা যাবে না। ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগ আসছে, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রকম অভিযোগ আসছে, বিভিন্ন লেভেল থেকে অভিযোগ আসছে, বুথ স্তর থেকে একদম নেতা পর্যন্ত। আমরা এই নিয়ে কিন্তু শুরু করব 3 মাসে কি তোলাবাজি শুরু, কিন্তু তার আগে দিলীপ ঘোষ, আমি আগেও আপনারা দেখেছেন, আরো একবার ঠিক এই প্রসঙ্গ কি বলেছেন চলুন। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন,
কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। দেখুন, আমরা কিন্তু আগেও দিলীপবাবু যা বলেছেন, এই যে মধুতে আকৃষ্ট, কিসের মধু? তৃণমূলের মধু কি বিজেপির দিকে গড়িয়ে যাচ্ছে? যদি গড়িয়ে যায় তাহলে মানুষের কাছে কি উত্তর দেবে? প্রথমবার মানুষ এত ভোট দিয়ে কিন্তু বিজেপিকে সরকারে এনেছে। বিলাতিদা, প্রথম কথা, দিলীপদার বক্তব্যকে সমর্থন করেই বলি যে বিজেপি কিন্তু এই রাস্তাটা করে দিয়েছে তৃণমূলের নেতাদের জন্য, দরজা খুলে দিয়ে, কর্মীদের জন্য, নেতাদের জন্য। একজন নেতাকে জয়েন করেছে এমপি, যার বিরুদ্ধে স্বয়ং সুকান্ত মজুমদার গরু পাচারের অভিযোগ করেছিলেন। সত্যি এখন শুনছি দিল্লিতে 20 জন এমপি কি 19 জন এমপি নাকি একবার প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন, এনডিএ কে সমর্থন করবেন। তাহলে মেসেজটা কি যাচ্ছে? যে তৃণমূলকে দুর্নীতির অভিযোগে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিল, তাদের নেতাদের জন্য দরজা খুলেছিল বিজেপি, তাহলে মানে কর্মীদের জন্য খোলাটা সময়ের অপেক্ষা। সুতরাং স্বাভাবিক নিয়মই এই তৃণমূলের কর্মীরা, যাদের রোজগারই হচ্ছে তোলাবাজি সম্ভবত, তারা বিজেপির জার্সি পরে তোলাবাজি শুরু করবেন। লোকাল লেভেলে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এটাই স্বাভাবিকের দায় কিন্তু দিলীপ দাদেরই নিতে হবে। তারা যেভাবে তৃণমূল কর্মীদের জন্য দরজা খুলে দিয়েছেন, এটা কিন্তু বাংলার বিজেপিকে যারা ভোট দিয়েছিল অধিকাংশ মানুষই ভালো চোখে দেখছেন না। মধুয়াদি, আমার প্রথম কথা হচ্ছে বিজেপির তৃণমূলীকরণ হবে না বলে তারপর আমরা দেখলাম ভালো তৃণমূলের জন্য দরজা খোলা হলো, তারপর আমরা দেখলাম সব তৃণমূলের জন্য দরজা খোলা হলো। এখন দেখুন, আমরা হচ্ছে যে সিপিআইএম পার্টি করি যারা, আমি আমার কথা বলতে পারি, আমার মতন এরকম অনেক মানুষ, আমরা কেউ হচ্ছে যে বিজেপিকেও বিশ্বাস করিনি, তৃণমূল কংগ্রেসকেও বিশ্বাস করিনি। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের ওপর বিরক্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য বিজেপিকে ভোটটা দিলেন গিয়ে, তাদেরকে কি রিটার্ন দিচ্ছেন? তাদেরকে কি রিটার্ন দিচ্ছে আজকে দাঁড়িয়ে বিজেপি? একটার পর একটা জায়গায় নেতা থেকে শুরু করে খুচরো নেতা, বড় নেতা, সব ধরনের নেতারা সবাই হচ্ছে বিজেপি, সবাই হচ্ছে তৃণমূল থেকে এখন ভালো তৃণমূল হয়ে বিজেপি হয়ে যাচ্ছে, কেউ সরাসরি বিজেপি হয়ে যাচ্ছে। ফলে এ ধরনের তোলাবাজির ঘটনা ঘটবে, এ ধরনের তোলাবাজি আটকানোর ক্ষমতা ওদের হবে না। কারণ ওদের নিচে দলটা যদি তোলাবাজে ভরে যায়, তোলাবাজরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে কার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? তখন তোলাবাজ নয় যারা, তাদেরকে দল থেকে বের করে দেবে। এর পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে। আমরা আরো সামনের এই 5টা বছর পেতে চলেছি যে যন্ত্রণা, নরক যন্ত্রণা গত 15 বছরে রাজ্যবাসী সহ্য করেছে, সেই যন্ত্রণা আবার সহ্য করতে হবে আমাদের। খুব সংক্ষেপে। না, মাননীয় দিলীপ বাবু এবং নীলাদ্রি বাবু যা বললেন, মধুজা দেবী যেটা বললেন, এটা কোনো দ্বিমত করার কিছু নেই। আমি নিজেও খবর পাচ্ছি, আমার তো সব লেভেলেই মিশি, দক্ষিণ থেকে উত্তর সবই। খালি জামাটা পাল্টেছে, পার্টি অফিসের রংটা পাল্টেছে, পরে সেই মাতলামি, সেই তোলাবাজি করছে। আর সবচেয়ে বোধহয় এখন এই যে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে, আমি বারবার বলি পুলিশের ওপর নজর না রাখলে সুপারভিশন হবে পুলিশের, পুলিশও এখন তাতে বুঝে গেছে আমরা যেটা করব সেটাই ঠিক। এই কন্ট্রোল না রাখলে খুব মুশকিল আছে। তবে হয়তো আগে যে তোলাবাজি হতো তার 25-75 একটা ভাগ ছিল, কিন্তু এখানে তো সেই ভাগটা নেই। কিন্তু তোলাবাজি সাফার যদি লোকে করে, সামনে কর্পোরেশন ইলেকশন আছে, ওনারাই তার সিগন্যাল পেয়ে যাবে। বেশ, আপনারা তিনজনকেই, মধুজাদি, নীলাদ্রিদা, আপনারা তিনজনকেই আজকের পর্বে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আজ যে টপিক নিয়ে প্রতিটা এপিসোডই, প্রতিটা পর্বেই ঘণ্টাখানেক বাংলার কথা, যা বাংলার মানুষের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, আমরা ডিসকাস করি। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে সেটা নিয়ে অনুষ্ঠান করব। ভালো থাকবেন। অন্যান্য সব অনুষ্ঠানের জন্য এবং খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।